মাথা নেড়ে বেরোতে যাবে এমন সময় দোকানে রাখা ব্লুটুথ স্পিকারে বেজে ওঠে পরিচিত শব্দ। হাই, এসে পড়েছি আপনাদের প্রিয় চ্যানেল মিথ্যে না মিথ নিয়ে, যেখানে সবটাই সত্যি। শব্দগুলো শুনে স্লিপ করে পড়েই যাচ্ছিল গার্গী। এই মাত্র দেখেছে সমস্ত ভিডিও পুলিশ সরিয়ে নিয়েছে। কাউন্টারে ফিরে যাবে কিনা ভাবছে, এমন সময় গাড়ির হর্ন শুনতে পেয়ে সেদিকে এগিয়ে যায়। হাই, আমি আর যে অর্ণব। আমাদের মতো আপনারা সবাই হয়তো প্রচণ্ড গরমে সার্ভাইভ করার চেষ্টা করছেন, কিন্তু এর মধ্যেই আমরা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন গল্প। আজ কাহিনী শুনবেন অনিন্দিতা নাথের লেখা একটি মার্ডার মিস্ট্রি থ্রিলার চতুর্থ স্তম্ভ। লেখিকার জন্ম সোদপুর, উত্তর 24 পরগনায়, তবে বর্তমানে থাকেন গুরগাঁওতে। নবরোজ পত্রিকা, বৃশ্চিক রহস্য, রোমাঞ্চ সংকলন সহ অনেক পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। 2024 কলকাতা বইমেলায় তার একটি একক বই প্রকাশিত হয়েছে, নাম লুকাশিয়া। আজ গল্প পাঠে থাকছি আমি আর যে অর্ণব, থাকছে কাব্যশ্রী, অলিভিয়া, অপরূপা, সিদ্ধার্থ, সুদীপ্ত এবং অর্পণ কুমার শর্মা। একটি বিশেষ ভূমিকায় থাকছে সমাপন মিশ্র। গল্পটা পুরোটা শুনে আপনারা ফিডব্যাক দিলে খুব ভালো লাগবে। আর যদি গল্প আপনাদের ভালো লাগে তাহলে গল্পতে একটা লাইক করে দেবেন এবং কাহিনী একটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন কাইন্ডলি। শুরু হচ্ছে অনিন্দিতা নাথের কাহিনী চতুর্থ স্তম্ভ। রং ওঠা দেওয়ালের এক কোণে ঠেসে ধরেছিল মেয়েটিকে একটা গোগানির শব্দ। হাত পা পেছনে বেঁধে মুখের বাঁধন খুলে দিল। মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে আলো ফেলে মেয়েটার মুখের ওপর। চোখের ওপর তীব্র আলোটা পড়তেই মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয় মাটিতে পড়ে থাকা অসহায় মেয়েটি। পেছনে দাঁড়ানো মানুষটির মুখে তখন তৃপ্তির হাসি। আলোর পেছনে থাকা মানুষটি একটা অদ্ভুত কণ্ঠস্বরে বলে, কি গো, ভূত ধরতে এসে শেষে ভূতেই তোমাকে ধরলো? মেয়েটা আবার কেঁপে ওঠে, বলে, আমার সঙ্গে এরকম কেন করছো? আমি তো শুধুই ভূত দেখতে এসেছিলে, তাই না? দেখতে পেয়েছো? হ্যাঁ, আমি জ্যান্ত ভূত। বলেই জোরে শব্দ করে হেসে ওঠে ছেলেটি। ফাঁকা মাঠের মধ্যে শব্দটা যেন হাহাকারের মতো চারিদিকে ছড়িয়ে পড়ল। মেয়েটি এবার চিৎকার করতে থাকে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আরে কে বাঁচাবে? হ্যাঁ, এখানে কেউ নেই, কেউ নেই। বলতে বলতেই পকেট থেকে বের করে আনে একটা ধারালো খুর। হাঁটু দিয়ে মেয়েটার মুখটাকে চেপে ধরে খুরটা আলতো হাতে চালিয়ে দেয় গলার চামড়ার ওপর, যেন একটা কেকে স্লাইস কাটছে। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে চোখে মুখে ছড়িয়ে পড়ে। মেয়েটার শরীরটা কয়েকবার কেঁপে চিরকালের মতো থেমে গেল। মাটি থেকে সব জিনিসগুলো তুলে মৃত শরীরটার দিকে একবার দেখে সে বেরিয়ে আসে ভাঙা বাড়িটা থেকে। তারপর হাঁটতে হাঁটতে ফাঁকা মাঠের মধ্যে ঠান্ডা হাওয়ায় দাঁড়িয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিল মানুষটা। হেমন্তের বিকেলে আবির মাখা সূর্যের আলো সেই ভাঙা ঘরের জানলা দিয়ে মেয়েটার মুখে এসে পড়েছে। চুইয়ে পড়া রক্তের গন্ধ পেয়ে কয়েকটা মাছি ভনভন করছে তার খোলা চোখের আশেপাশে। সেই দৃশ্যটা দু চোখ ভরে উপভোগ করে নিল লোকটা। তারপর একটা পরিচিত গানের শীষ দিতে দিতে এগিয়ে গেল সবুজ মাঠের ওপর হলদে লাল ছোট্ট ছোট্ট জংলি ফুল গাছের মাথা মুড়িয়ে। এটা দেখেছিস গৌতম? বেশ ইন্টারেস্টিং কিন্তু।
গার্গীর কথা শুনে পেছনে ফিরে তাকায় গৌতম। আরে এই মেয়েটা ইউটিউবে ভূতের গল্প বলে, ওর ভিডিও শুরুতেই বলে সব নাকি রিয়েল টাইম এক্সপিরিয়েন্স। ব্যঙ্গের একটা হাসি হেসে গৌতম বলল, আরে তুই জানিস না, সবটাই মিথ্যে, কোনো রিয়েল টাইম এক্সপিরিয়েন্স নয়। এগুলো হচ্ছে ওই রিচ বাড়ানোর জন্যে অনেকেই আজকাল করছে। সত্যি ঘটনা অবলম্বনে নিজের চোখে দেখা ব্লা ব্লা ব্লা। পুকুর পাড়ে ভূত দেখেছি, বাড়ির ছাদে ভূত নেচে বেড়াচ্ছে, এগুলো সম্পূর্ণটাই না গিমিক। গার্গী তবুও হাল ছাড়ে না। আরে বাবা, তুই একবার ডিটেলসে খবরটা পড়। গৌতম একটু বিরক্তির সঙ্গে বলল, আচ্ছা, তোর কি মনে হয় সংবাদপত্রে এই ধরনের জিনিসপত্র তুই যদি পাঠাস, আমাদের এডিটর পঙ্কজদা তোর মুন্ডুটা আস্ত রাখবে? কাষ্ঠল একটা হাসি হেসে কম্পিউটার স্ক্রিনে মনোনিবেশ করে গার্গী। গৌতমের ইন্টারেস্ট নেই সেটা স্পষ্ট বুঝতে পারল, কিন্তু এই চ্যানেলের 5 মিনিটের যে ছোট্ট ছোট্ট ভিডিওগুলো ওরা আপলোড করছে, সেগুলো নিয়ে ওর মনের মধ্যে একটা রহস্য দানা বেঁধে উঠছে। কিছুক্ষণ পরেই এডিটরের ফোন আসে। এই এক্ষুনি একবার আমার কেবিনে এসো তো। গার্গী কিছু বলতে যাচ্ছিল, তার আগে ওপাশ থেকে পঙ্কজ বলে ওঠে, কোনো কথা নয়, এক্ষুনি এসো। গৌতমকে চোখের ইশারা করে ওরা দুজনেই আসে পঙ্কজের কেবিনে। পঙ্কজের মুখ একেবারে অন্ধকার হয়ে আছে। গার্গী একটা ঢোক গিলে বলে ওঠে, কিছু হয়েছে পঙ্কজদা? হ্যাঁ, একটা খারাপ খবর আছে। কি হয়েছে? কি হয়েছে? এখান থেকে ঘন্টা 5 দূরত্বে একটা মাঠের পাশে পোড়ো বাড়িতে রঞ্জনার ডেড বডি পাওয়া গেছে। কথাটা যেন সপাটে একটা থাপ্পড়ের মতো গার্গী আর গৌতমকে ভেতর থেকে নাড়িয়ে দিল। মানে ও ও যাবার আগে বলেছিল কদিনের জন্য বাড়ি যাচ্ছে, কত দূরে মাঠের মধ্যে কি করছিল? ও বাড়ি যায়নি, ইনফ্যাক্ট আমাদের কাউকে ও সত্যিটা বলেনি। এমনকি ওর বাড়ির লোকও একই রকম হতবাক। ওর বাড়ি থেকে জায়গাটা সম্পূর্ণ উল্টো দিকে, পুরুলিয়ার দিকে এক পুরনো বাড়ির ভেতরে ওর বডি পাওয়া গেছে। ওখানকার লোকাল থানার পুলিশ পরিচয়পত্র দেখে আমায় খবর দেয়। হতবাক অবস্থা কাটিয়ে গৌতম জিজ্ঞাসা করল, আচ্ছা, কি করে হলো এসব, জানতে পারলে কিছু? মুখের ওপর একবার হাত বুলিয়ে দীর্ঘশ্বাস ফেলে পঙ্কজ বলল, পুলিশ কিছু খুলে বলল না, কিন্তু একই প্যাটার্নে গত 3 মাস ধরে যে খুনগুলো হয়ে আসছে, রঞ্জনার মৃত্যুটা ওই একই ধরনের। মনে হচ্ছে এটাও সেই সিরিয়াল কিলিং এর সঙ্গেই যুক্ত। স্যার স্যার আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা দুজনেই এই কেসটা নিয়ে একবার ওইখানে যেতে পারি। পঙ্কজের কপালের রেখাগুলো যেন আর একটু স্পষ্ট হলো। কিছুক্ষণ চুপ করে বসে ঘাড়ে মাথায় হাত বুলিয়ে তারপর গার্গীর দিকে তাকিয়ে বলল, জানো, রঞ্জনা শুধু একজন সাধারণ সাংবাদিক ছিল না, ও আমার একটা বিশাল বড় অ্যাসেট ছিল। যেভাবে প্রতিটা ঘটনার ভেতরে গিয়ে সত্যিটা টেনে বের করে নিয়ে আসতো, ওর মতো এরকম ক্ষমতা খুব বিরল। শেষের কথাটা সামনে দাঁড়ানো দুজনের মুখে একটু অন্ধকার ঘনিয়ে আনল। পঙ্কজ সেটা দেখেও দেখল না। পঙ্কজ আবার বলল, খুনিকে তো পুলিশ খুঁজে বার করবে, সেটা তাদের কাজ। তোমরা দুজনে ওর মৃত্যুটাকে সাধারণ কোনো খবরের মতো না দেখে একটু ডিটেলে কাজ করো। দেখো গত 2-3 মাসও কি কি বিষয়ের সঙ্গে যুক্ত ছিল, কার কার সঙ্গে ওর কথা হয়েছে, এমনকি ওর সোশ্যাল মিডিয়া একটু খবর নাও। দরকার পড়লে আমার কন্ট্যাক্টে পুলিশের আইটি সেলের চেনা লোক আছে, ও তোমাদের সাহায্য করবে। গার্গী আর গৌতম কেবিন থেকে বেরিয়ে আসে। সারাদিনই রঞ্জনার ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম আর যাদের সঙ্গে কথাবার্তা হয়েছিল সব তথ্য ঘেঁটে দেখছিল দুজন। সেরকম সন্দেহজনক কিছুই চোখে পড়েনি। হঠাৎ করেই গার্গীর ফোনে নোটিফিকেশন আসে, মিথ্যে না মিথ চ্যানেলের প্রিমিয়ার 1 ঘন্টা পরেই শুরু হবে। ফোনের দিকেই অলসভাবে তাকিয়েছিল গার্গী। গৌতম চাপা গলায় বলে উঠল, রঞ্জনার সবাইকে টেক্কা দিয়ে উপরে উঠে যাওয়ার স্বভাবটাই ওকে ডোবালো। গার্গীরও রঞ্জনার এই স্বভাবটা ভীষণ অপছন্দ ছিল, তবুও সহকর্মীর মৃত্যুতে তো খারাপ লাগারই কথা। সকাল থেকেই অফিস একদম থমথমে।
খবরটা শোনার পর কেউ বেশি কথা বলছে না। মাথাটা ধরেছে, একটু কফি খেয়ে আসছি বলে বেরিয়ে গেল গার্গী। কফির বাহানায় ক্যান্টিনে গিয়ে ইউটিউবে ওর প্রিয় প্রোগ্রামটা দেখবে। মোবাইলটা খুলতেই দেখাচ্ছে প্রিমিয়ারে 1 মিনিট সময় বাকি। ফেসবুকে বিভিন্ন গ্রুপে এলোমেলোভাবে চোখ বোলাতে থাকে গার্গী। কি মনে হতেই ওর প্রিয় প্রোগ্রাম মিথ্যে না মিথ নামটা লিখতেই ফেসবুকে দেখতে পেলে একটা বড় গ্রুপ আছে ওই নামে। একই লোগো দেখে বুঝতে পারে এটা ফেসবুক ফ্যান পেজ। জয়েন রিকোয়েস্ট করতেই মুহূর্তের মধ্যে তার অনুমোদন হয়ে গেল। ওদিকে প্রিমিয়ার শুরু হয়ে গেছে। গ্রুপটার মধ্যে ঢুকেই গার্গী খেয়াল করলো এই গ্রুপের সক্রিয় সদস্য ছিল রঞ্জনা। ওর নামে ক্লিক করতেই দেখে কয়েকজন সদস্য আর রঞ্জনা মিলে ঘোস্ট হান্টিংয়ের পরিকল্পনা করছিল। বেশ অবাক হয়ে যায় গার্গী। অ্যাডমিনের প্রোফাইল খুলে দেখল অল্প বয়সী একটি মেয়ের ছবি, নাম মৌমিতা। মৌমিতার শেষ পোস্ট শিখিভাগায় একটা পরিত্যক্ত জমিদার বাড়িতে ভূতের উপদ্রব। লেখা আছে মিথ্যে না মিথ গ্রুপের যারা যারা যেতে ইচ্ছুক তারা যেন এই ঘোস্ট হান্টিংয়ে অংশগ্রহণ করে। কয়েকটা কমেন্ট দেখে বোঝা গেল রঞ্জনা এই পরিকল্পনার একটা অংশ ছিল। গার্গী জায়গাটা গুগলে খুঁজে দেখল রঞ্জনার মৃতদেহ যেখানে পাওয়া গেছে ঠিক সেখানেই এই জায়গাটা। প্রিমিয়ারটা শুরু হয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু আজ আর মন বসছে না। সে ফোন করলো পঙ্কজ দাকে। পুরো ঘটনাটা বলার পর পঙ্কজ জানায় পুলিশ এই মেয়েটির কথা আগেই জানতে পেরেছে এবং মৌমিতাকে গ্রেপ্তার করা হয়েছে। মৌমিতার প্রোফাইলটা ভালো করে দেখল গার্গী। মিথ্যে না মিথ চ্যানেলটার একজন সহকারী এই মেয়েটি। গার্গীর ফেসবুকে আবার নোটিফিকেশন আসে, কেউ একটা পেজের আমন্ত্রণ জানিয়েছে। পেজের নাম আমি ভূত দেখেছি। বিরক্তিতে নাকটা কুঁচকে গেল গার্গীর। এই এক সমস্যা, রোজ কেউ না কেউ কোনো পেজের বা গ্রুপের লিঙ্ক পাঠায়। অনিচ্ছা সত্ত্বেও মোবাইলে আঙুল চালায় সে। ওর হয়তো আরও অবাক হওয়া বাকি ছিল। এই গ্রুপেও সক্রিয় ছিল রঞ্জনা, যদিও সেটা কয়েক মাস আগে। এখানেও রঞ্জনা একই রকম পরিকল্পনা করেছিল। গার্গীর মাথার ভেতরটা একদম গুলিয়ে যায়। রঞ্জনাকে এতদিন চরম বাস্তববাদী ভাবত গার্গী। গার্গী ভাবল ও এইভাবে ভূতের পিছনে কেন ছুটছে কে জানে। চিন্তাগুলো মাথার মধ্যে এলোমেলো ছুটছিল। এরই মধ্যে গৌতম প্রায় ঝাঁপিয়ে পড়ে বলে উঠল, আরও 2টো বডি পাওয়া গেছে। পুলিশের সন্দেহ ওরা রঞ্জনার সঙ্গেই ছিল। রঞ্জনার শরীরের আশেপাশেই পাওয়া গেছে 2টো বডি। টেবিলের ওপর একটা ঘুষি মেরে উঠে দাঁড়িয়ে পঙ্কজদা বলল, 2 কিলোমিটারের মধ্যে 3টে বডি? হ্যাঁ, মেয়েটা এত সিরিয়াসলি কাজ করত, কিন্তু এভাবে ভূতের পেছনে কেন দৌড় দিল? ওদের সবার অবাক হওয়ার আরও বাকি ছিল বোধহয়। গৌতম এবার বলল, পুলিশ আরও জানিয়েছে রঞ্জনার 3টে ফেসবুক আইডি ছিল, তার মধ্যে একটা নিজের নামে, বাকি 2টো ফেক। মৌমিতারও একইভাবে 2টো ফেক অ্যাকাউন্ট আছে। পুলিশের সন্দেহ মিথ্যে না মিথ এই চ্যানেলটা রঞ্জনা আর মৌমিতা দুজনে একসঙ্গে চালাচ্ছিল। অসম্ভব। মৌমিতাকে পুলিশ অ্যারেস্ট করেছে আর রঞ্জনা এই মুহূর্তে পৃথিবীতে নেই। তাহলে প্রিমিয়ার হলো কিভাবে? গৌতম অস্থির হয়ে চেয়ার থেকে উঠে যায়। ওর হঠাৎ খেয়াল হয় মৌমিতার এক দাদা আছে যিনি বিদেশে থাকেন। ও বলল, গার্গী, আরও একজন আছে যে দেশে থাকে না, পুরো ব্যাপারটাই বাইরে থেকে আপলোড করে, আর ইউটিউব প্রিমিয়ার আগে থেকেও সেট করে রাখা যায়। গৌতম থামতে তার কথার জের টেনে পঙ্কজ বলে, গৌতম ঠিক বলেছে। হয় ওরা আগে থেকে সব সেট করে রেখেছিল, আর না হয় সেই ভদ্রলোক মানে মৌমিতার দাদা উনি আপলোড করেছেন। আমি খবর নিয়ে জেনেছি উনি গত 8 বছর ধরে বিদেশে রয়েছেন। আমি তো ভাবছিলাম তৃতীয়জন রঞ্জনাকে খুন করেছে। গার্গীর কথায় পঙ্কজ আর গৌতম দুজনেই অবাক হয়ে তাকায়। আরে খুন করার মোটিভটা কি? তুই বুঝতে পারছিস না গৌতম? চ্যানেলের কাছে সিলভার প্লে বাটন পেয়েছে। কত টাকা আসে কোনো ধারণা আছে? পঙ্কজ মাথা নেড়ে বলে, আরে পুরোটাই তো হোয়াইট মানি। তা নয়, এর মধ্যে আরো অন্য গল্প আছে। গত 3 মাস ধরে যে খুনগুলো হয়েছে
খুনগুলো সব খালি ঘটেছে সেখানে যেখানে সচরাচর লোকজনের নজর পড়ে না, সেখানে ভিকটিমকে নিয়ে যাওয়া এবং তার হাত পা বেঁধে গলায় খুর চালিয়ে দেওয়া। গুরুত্বপূর্ণ আলোচনাটা থামাতে হলো। ঘড়ির ঢং ঢং শব্দ জানান দিল 10টা বাজে। গার্গী একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, এক একটা দিন আসে কত লম্বা। পঙ্কজ আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ায়। আরে বাপরে, অনেক দেরি হয়ে গেল তো। এই যাও, তোমরা সাবধানে বাড়ি ফেরো, দেখা যাক কি হয়। পথে বেরিয়ে গার্গী আবার সেই চ্যানেলটাতে চোখ বুলোতে গিয়ে দেখল আপলোড করা ভিডিওগুলো একটাও নেই। হতাশ হয়ে গাড়ির পেছনের সিটে শরীরটাকে এলিয়ে দেয় গার্গী। পুলিশ বোধহয় সব ভিডিওগুলোকে সরিয়ে নিয়েছে। জানলা দিয়ে বাইরে তাকালো গার্গী। এখন সেখানে আকাশের কালচে রঙের সঙ্গে পথের পাশে দাঁড়িয়ে থাকা সবুজ গাছগুলো মিশে গেছে অন্ধকারের মধ্যে দিগন্ত রেখায়। অজগরের পিঠের মতো মসৃণ বাঁকা রাস্তা ধরে শাঁ শাঁ করে গাড়ি ছুটে চলল। কানে হেডফোন গুঁজে চোখটা বুঝেই ফেলল গার্গী। হঠাৎ মোবাইলটা কেঁপে উঠল। একটা নতুন নোটিফিকেশন এসেছে। দেখেই জিভ কেটে ফেলল গার্গী। মনে মনে ভাবে, আজকে মায়ের জন্মদিন ছিল, আর সারাটা দিন কাজের চাপে সে ফোন অবধি করতে পারেনি। একটা কেক অন্তত নিয়ে যেতে পারলে ভালো হতো। ড্রাইভারকে বলে সামনের কেকের দোকান দেখে দাঁড়াতে। কেকের দোকানে ঢুকতেই সামনের শেলফে রাখা 3টে কেকের মধ্যে একটা খুব পছন্দ হলো। চকলেট ডিলাইট কেকটা গার্গীর মায়ের খুব পছন্দ। অর্ডার দিয়ে এক মনে মোবাইলে খুটখাট করছিল। হঠাৎ করেই কাউন্টারের ওপাশ থেকে কি নাম লিখব শুনে মুহূর্তে থমকে যায়। একই গলা থেকে পুরুষ নারী দুজনের কণ্ঠস্বর ভেসে আসছে। তাকিয়ে দেখে কাউন্টারের ওদিকে থাকা মানুষটি তার দিকে অবাক চোখে তাকিয়ে। কোনো উত্তর না পেয়ে আবার জিজ্ঞেস করে, কি নাম লিখব? অন্নপূর্ণা। মেয়েটি নিপুণ হাতে নামটা লিখে গার্গীর দিকে এগিয়ে দিয়ে বলে, 450 টাকা। এক মুহূর্তের জন্য মেয়েটির থেকে চোখটা সরাতে পারেনি সে। কি যেন একটা অস্বাভাবিকতা আছে মেয়েটার মধ্যে। গলার শটটা ছাড়াও আরও একটা কিছু যেটা নজরে পড়ছে না। টাকা মিটিয়ে বেরিয়ে আসার মুহূর্তেই গার্গীর খেয়াল হলো মেয়েটি কিন্নর। মেয়েদের মতো পোশাক পরে থাকলেও ওর গলার স্বরকে আলাদা করে রেখেছে। মনটা নরম হয়ে গেল। ট্রাফিক সিগন্যালে বাসে বারবার দেখেছে দিদিদের জবরদস্তি করে টাকা আদায় করতে। এই মেয়েটি তার থেকে কত আলাদা। ফেরার সময় গার্গী কাউন্টারের দিকে আরেকবার তাকালো। ওপাশ থেকে আবার ভেসে আসে, আবার আসবেন ম্যাডাম। মাথা নেড়ে বেরোতে যাবে এমন সময় দোকানে রাখা ব্লুটুথ স্পিকারে বেজে ওঠে পরিচিত শব্দ। হাই, এসে পড়েছি আপনাদের প্রিয় চ্যানেল মিথ্যে না মিথ নিয়ে, যেখানে সবটাই সত্যি। শব্দগুলো শুনে স্লিপ করে পড়েই যাচ্ছিল গার্গী। এইমাত্র দেখেছে সমস্ত ভিডিও পুলিশ সরিয়ে নিয়েছে। কাউন্টারে ফিরে যাবে কিনা ভাবছে, এমন সময় গাড়ির হর্ন শুনতে পেয়ে সেদিকে এগিয়ে যায়। অনেকটা দেরি হয়ে গেছে। মা ওষুধ খেয়ে শুয়ে পড়লে পুরো সারপ্রাইজটাই নষ্ট হয়ে যাবে। তিন দিন পর ওরা খবর পেল মৌমিতাকে জামিনে ছেড়ে দিয়েছে পুলিশ। আর বিশেষ কোনো খবর আসেনি। রঞ্জনার খুন কি শুধুই খুন, নাকি শহরে ঘটে যাওয়া আর 5টা সিরিয়াল কিলিংয়ের সঙ্গে এর কোনো যোগাযোগ আছে? উত্তরটা অধরাই থেকে গেছে আপাতত। পঙ্কজ গৌতম আর গার্গীর ওপর এই কেসের দায়িত্ব দিয়েছিলেন ঠিকই, কিন্তু পুলিশের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি। রঞ্জনার শরীরটা যেখানে পাওয়া গিয়েছিল সেখান থেকে সেরকম কোনো প্রমাণ পুলিশ জোগাড় করতে পারেনি। খুনি যাওয়ার আগে জায়গাটা থেকে সমস্ত আঙুলের ছাপ মুছে পরিষ্কার করে সব প্রমাণ লোপাট করে দিয়ে গেছে। বিষয়টা ধামাচাপা পড়ে গেল, কিন্তু গার্গী যেন কিছুতেই শান্তি পাচ্ছিল না। আজ প্রায় 2 সপ্তাহ পর আবার ওই চ্যানেলে একটা ভিডিও আপলোড হলো। হাই, মন দিয়ে ভিডিওটা দেখছিল গার্গী। প্রিয় চ্যানেল মিথ্যে না মিথ নিয়ে, যেখানে চ্যানেলের তরফ থেকে ওরা জানায় এটাই শেষ ভিডিও। এরপর ওরা চ্যানেলটা তুলে দেবে।
কয়েক মিনিটের মধ্যে কয়েক হাজার কমেন্ট আসে। দর্শক না জানলেও গার্গী ভালো মতোই জানে মার্ডার কেসের সঙ্গে চ্যানেলের নাম জড়িয়ে যাওয়ার ফলে এই চ্যানেলের কোনো ভবিষ্যৎ নেই। মনের মধ্যেকার খচখচানিটা কিছুতেই কমছে না। কয়েকটা সূত্র চোখের সামনে ঘুরছে, কিন্তু সেগুলোকে কোনোভাবেই জুড়তে পারছে না গার্গী। প্রথম থেকে হয়ে আসা একই ধরনের যে 5টা খুন শহরে হয়েছিল সেই সমস্ত তথ্য নিয়ে মন দিয়ে দেখতে থাকে। একটা অদ্ভুত জিনিস খেয়াল করেও, সব কটা খুনই হয়েছিল মিথ্যে না মিথ চ্যানেলের যেদিন প্রিমিয়ার শো থাকে ঠিক তার 2 দিন আগে। মৌমিতার সঙ্গে কথা বলাটা খুব দরকার। পুলিশের কাছ থেকে মৌমিতার নাম্বারটা জোগাড় করে ওর সঙ্গে ফোনে কথা বলল। প্রথমে অরাজি থাকলেও পরে যখন গার্গী বলে যে সে জানে রঞ্জনা আর সে ফেক প্রোফাইল দিয়ে গ্রুপটা চালাচ্ছিল, তখন একটু নরম হয়ে আসে মৌমিতার কণ্ঠস্বর। দুপুর 3টের সময় ওকে আসতে বলেছে টালিগঞ্জের বাড়িতে। এখন ঘড়িতে বাজে বেলা 1:30। মেট্রো করে যেতেও মিনিট 20 সময় লাগবে। অফিস থেকে কি বলে বেরোবে এই ভাবছে, হঠাৎ করেই মাথার মধ্যে আইডিয়া আসে। পঙ্কজের কেবিনে গিয়ে আমতা আমতা করে বলে, আজকে মায়ের জন্মদিন পঙ্কজদা, যদি হাফ ডেটা পেতাম। একটা মোটা ফাইলের মধ্যে মাথা গুজে বসেছিলেন এডিটর ভদ্রলোক। ফাইল থেকে মাথা না তুলেই বলেন, সপ্তাহখানেক আগেই তো ফেসবুকে আপলোড ছিল সেলিব্রেটিং মাদার্স বার্থডে। আজকে আবার মায়ের জন্মদিন। সত্যি কথাটা বললে তো ছুটি পাওয়া যায়, এভাবে মিথ্যে কথা বলার কি দরকার? যাও, আজকের মতো মাফ করে দিলাম, পরের বার যেন আর না হয়। জিভ কেটে কেবিন থেকে বেরিয়ে নিজের মাথায় নিজের চাটি মারে গার্গী। এই ফেসবুকটা একদিন ডোবাবে। স্যান্ডউইচটা কোনো মতে মুখে ঢুকিয়ে মেট্রো স্টেশনের দিকে পা বাড়ায় গার্গী। মৌমিতার বাড়ির লোকেশনটা আরেকবার দেখে নেয়। ওদের পাড়ায় যখন পৌঁছলো তখন ঘড়িতে 3:10। দেরি হয়ে গেল। প্রথম 2টো মেট্রো ধরতে পারেনি ভিড়ের জন্য। যাই হোক, বেল বাজাতেই একজন বয়স্ক ভদ্রলোক এসে দরজা খুলে জিজ্ঞেস করলেন, কাকে চাই? গার্গী নিজের পরিচয় দিতে নিমপাতা গেলার মতো মুখ করে বলেন, ভেতরে আসুন। একটা লম্বাটে বৈঠকখানায় পুরনো কয়েকটা চেয়ার পাতা। একটা কাঠের টেবিলের ওপর অগোছালো একটা খবরের কাগজ পড়ে আছে। বৈঠকখানা এমনভাবে বানানো যে ভেতরের কিছুই এখান থেকে চোখে পড়ে না। বৃদ্ধ 1 গ্লাস জল নিয়ে গার্গীর সামনে রেখে দিয়ে যেতে যেতে বললেন, দেখুন, মৌয়ের এমনি অনেক মানসিক চাপ গেছে, দয়া করে আর এটাকে বাড়াবেন না। বৃদ্ধ বেরিয়ে যাবেন এমন সময় গার্গী পেছন থেকে জিজ্ঞাসা করে, আপনি কে হন মৌমিতার? ওর বাবা মা কেউ নেই। ছোট থেকে আমি ওকে মানুষ করেছি, আর এখন এই বয়সে মেয়েটা জেল আর বাড়ি করে মরছে। আর কথা বাড়ায় না গার্গী। হাউসকোট জড়ানো শীর্ণ চেহারার একজন আসে বৈঠকখানায়। চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। কেউ যেন কালি গুলে ঢেলে দিয়েছে মুখে। সারা শরীর ফ্যাকাশে। গার্গীর খুব মায়া হয় মেয়েটাকে দেখে। সোশ্যাল নেটওয়ার্কিং যে এত ভয়ানক হয়ে এদের জীবনে দেখা দেবে তা হয়তো এরা স্বপ্নেও কল্পনা করতে পারেনি। জগৎটাই যে ভার্চুয়াল হয়ে গেছে, পুরোটাই কাল্পনিক। যে যাকে যেমন খুশি আক্রমণ করতে পারে, কোনো মাপদণ্ড নেই তার। কেউ ঠিক করে দেয় না ঠিক কতটা বলা উচিত আর কতটা নয়। মিথ্যেকে সত্যের রাংতায় মুড়ে অনায়াসে বিক্রি করে দেয় লোকেরা। এই জগৎ একটা মিথ্যে না মিথ কেউ জানে না। মৌমিতার সঙ্গে কথা বলে নতুন কোনো খবর পাওয়া গেল না। সেই একই জিনিস পাওয়া গেল যা সে পুলিশ, খবরের কাগজ আর পঙ্কজদার থেকে জেনেছিল। হতাশ মনে উঠে আসবে এমন সময় গার্গী জিজ্ঞাসা করে, আমি ভূত দেখেছি নামে কোনো ফেসবুক গ্রুপে সে আছে কিনা। মৌমিতার মুখটা কেমন যেন বর্ণহীন হয়ে আসে। গার্গীর জন্য এনে রাখা জলের গ্লাসটা তখনও একইভাবে ছিল। সেই জলের গ্লাস থেকে পুরো জলটা এক নিঃশ্বাসে শেষ করে মৌমিতা বলে, না না, আমি না, ওই গ্রুপে রঞ্জনা ছিল। আর এটাই আমাদের সবচেয়ে বড় ভুল।
এই গল্পের মধ্যে আরও কিছু গল্প আছে, সেই গল্পটা জানতেই হবে। গার্গী আবার এসে বসে, বলে, কি হয়েছিল যদি আমায় খুলে বলতেন? মৌমিতা চুপ। গার্গী মৌমিতার হাত দুটো নিজের হাতের মধ্যে নেয়। হাত দুটো ঠান্ডা শক্ত হয়ে আছে। ও আবার বলে, আমি বুঝতে পারছি, কিন্তু একটা জিনিস যেটা কেউ ভাবছে না, রঞ্জনার মতো তোমারও হয়তো জীবন সংশয় হতে পারে। এই কথাটাই আমি দিদিমণিকে বোঝাতে পারছি না। পুলিশকে বললেও তারা কানে তুলছে না। দরজার ওপাশ থেকে সেই বৃদ্ধ কথাটা বলেই আবার ভেতরে চলে যায়। মৌমিতার চোখ যেন জলে ভরে এসেছে। আমাকে খুলে বলো। ঘটনাটা বছরখানেক আগের। আমাদের চ্যানেলটা শুরু হওয়ার আগেই আমরা সবাই আমি ভূত দেখেছি গ্রুপের সদস্য হিসেবে ছিলাম। আমাদের চ্যানেলের আইডিয়াটাও আমাদের মাথায় সেখান থেকেই আসে। ওই গ্রুপে প্রতি অমাবস্যায় ঘোস্ট হান্টিংয়ের জন্য কোনো না কোনো জায়গায় যাওয়া হতো। আর আমরা মৌমিতা আবার চুপ করে যায়। বলো, চুপ করে থেকো না। আমার মনে হচ্ছে যে 5টা খুন হয়েছিল সেগুলো একটার সঙ্গে আরেকটা জড়িত। আমার মনে হয়েছে যে প্রতিটা খুন হয়েছে এই মিথ্যে আর মিথ চ্যানেলের প্রিমিয়ারের 2 দিন আগে। কেউ যেন খুব সচেষ্টভাবে চ্যানেলটাকে বন্ধ করতে চাইছিল। থরথর করে কাঁপছে মৌমিতা। বিস্মৃত মুখে গার্গীর দিকে তাকিয়ে বলে, আপনি ঠিক ধরেছেন, পুলিশেরও একই সন্দেহ হয়েছে। আমাদের চ্যানেলটাকে আর্কাইভ করতেও বলেন ওরা। 1 বছরের মধ্যে চ্যানেলটা যে এত সফলতার মুখ দেখবে সেটা আমরা নিজেরাও বুঝতে পারিনি। 6 মাসের মধ্যে আমরা 1 লাখ সদস্য সংখ্যা পার করে ফেলেছিলাম। আর খুনগুলো হয়েছিল মিথ্যে না মিথ প্রিমিয়ারের 2 দিন আগে, কিন্তু পুলিশ দেহ খুঁজে পেয়েছে প্রায় বেশ কয়েকদিন পর। পচা গলা মৃতদেহগুলো এমন অবস্থায় ছিল যে তাদের অনুসন্ধান করতে আরও সময় লেগে গিয়েছিল। কেউ যেন খুব সচেষ্টভাবে চাইছিল যেন আমাদের চ্যানেলটা বন্ধ হয়ে যায়। তোমাদের কোনো শত্রু আছে? আসলে আমি ভূত দেখেছি চ্যানেলে ওরা বিভিন্ন জায়গায় যেত। ওরা আগেই জানিয়ে দিত যে ওরা কোথায় যাচ্ছে। সেই হিসেবে আমরা লুকিয়ে সেই জায়গায় পৌঁছে যেতাম আর স্থানীয়দের কাছ থেকে পুরো ঘটনাটা জেনে বুঝতে পারতাম পুরো ঘটনাটাই একটা মুখরোচক গল্প ছাড়া আর কিচ্ছু না। কিন্তু চ্যানেলটাতে যখন দেখানো হতো তখন প্রতিটা ভিডিওতেই অলৌকিক বা অতি প্রাকৃতিক জিনিসের ছোঁয়া থাকতো। এরকম একটা গ্রামে ওরা একদিন শ্যুট করতে যায়। একটা পুরনো বাড়ি, সেখানে ভূতের উপদ্রবে কেউ টিকতে পারছে না। আমরা কয়েকজন মিলে সেখানে যখন খোঁজ খবর করি তখন জানতে পারি যে শরিকি ঝামেলায় বাড়িটা বিক্রি হচ্ছে না, আর সেই কারণেই এই ভূতের গুজবটা ছড়ানো হয়েছে। রঞ্জনা আর বাকি যারা খুন হয় তারা ওই ঘটনার আগে ঠিক করে যে পুরো বাড়িটার মধ্যে ক্যামেরা লাগিয়ে ভূত দেখেছি গ্রুপের চেহারা সবার সামনে প্রকাশ করে দেবে। আমরা আমাদের ফেক প্রোফাইলগুলো থেকে ভেবেছিলাম ফেসবুক লাইভ করে পুরো জিনিসটা সবার সামনে এনে দেব। আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজটা এগিয়েও ছিল এবং ঘটনার শেষে জানতে পারি ভৌতিক বা অলৌকিক জিনিস যেটা দেখানো হতো সেটা সম্পূর্ণই ভিডিও এডিটিং এবং পুরোটাই সাজানো। এটার পর পেজের অ্যাডমিন ভয়ানক ট্রোলিংয়ের শিকার হয়। এমনকি তার বাড়িতে লোকজন ধাওয়া করে তাকে হেনস্থাও করে। এখন সে কোথায়? না জানি না, শুনেছিলাম মেয়েটার সঙ্গে কিছু একটা খারাপ হয়েছে। তারপর আমাদের গ্রুপটা ভেঙে যায়। আর কয়েক মাস আগে আমি আর রঞ্জনা আমাদের ইউটিউব চ্যানেলটা মানে মিথ্যে না মিথ খুলেছিলাম একটু অন্যভাবে। রাস্তায় নেমে এখন একটু হালকা লাগছে গার্গীর। আমি ভূত দেখেছি পেজের অ্যাডমিনের নাম ঠিকানা পেয়ে গেছে সোর্স থেকে। ফেসবুক গ্রুপটা আরেকবার দেখে গার্গী। সেটা খুব একটা সক্রিয় নয়, ওই কয়েকজন গল্প দিচ্ছে আর সেই গল্পের নিচে কমেন্ট। মৌমিতা যে ধরনের কন্টেন্টের কথা বলছিল সেই ধরনের জিনিস আর একটাও নেই পেজে। পেজের অ্যাডমিন প্যানেলে কারো প্রোফাইল খুঁজে পায় না। পেজটা তৈরি করাই হয়েছে আমি ভূত দেখেছি ফেসবুক প্রোফাইল থেকে। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে 5:30 বাজে।
সোর্স থেকে পেজ অ্যাডমিনের যে ঠিকানা পেয়েছিল সেটা গার্গীর বাড়ি যাবার পথেই পড়ার কথা। মোবাইল লোকেশন দেখে সেখানে পৌঁছে অবাক হয়ে যায় গার্গী। আরে এ তো সেই কেকের দোকানের উপর বাড়ি। দরজা খুলে কাউন্টারের উল্টো দিকে তাকিয়ে 2 পা পিছিয়ে আসে সে। ওই দিকে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটির জায়গায় এখন একটি পুরুষ রয়েছে। নমস্কার ম্যাডাম। সেই একই রকম কণ্ঠস্বর। থতমত খেয়ে শেলফে রাখা একটা প্যাটিসের দিকে আঙুল দেখিয়ে ও বলে, হ্যাঁ ওইটা খাবেন তো? হ্যাঁ। একটা চেয়ার টেনে ধপ করে বসে পড়ে গার্গী। সেদিন যে মানুষটা মেয়েদের পোশাকে ছিল আজ সে পুরুষদের পোশাকে। গলার কণ্ঠস্বর চিনিয়ে দিচ্ছে দুটো মানুষই এক। ম্যাডাম হয়ে গেছে। দাম মিটিয়ে বেরিয়ে আসার সময় গার্গী জিজ্ঞেস করে, তমালিকাকে কোথায় পাওয়া যাবে? পুরুষটির মুখ এখন বিবর্ণ। মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে সে বলে, তমালিকা তো বেঁচে নেই। আপনি কি ওকে চিনতেন? আমি ওর স্কুলের বন্ধু। দোকানের চারিদিকে একবার ভালো করে তাকায় গার্গী। সন্ধ্যে 7:30, কিন্তু জায়গাটা ভীষণ নিঝুম। ছেলেটা দোকানের একটা পাশ দিয়ে বেরিয়ে এসে হাত দেখিয়ে বসতে বলে। গার্গী মনে মনে ভাবে, একটু বেশি ঝুঁকি নিচ্ছি। আমি তো পুলিশ নই, একজন সাংবাদিক মাত্র, কিন্তু এখন বসা ছাড়া কোনো উপায় নেই। ছেলেটা আবার বলে, আপনি খান, আমি আসছি। প্যাটিসে কামড় দিয়ে অপেক্ষা করতে থাকে গার্গী। ছেলেটা ভেতরে চলে গেছে। দোকানটা এখন সম্পূর্ণ খালি। চোখ খুলতেই গার্গী বুঝতে পারে সে একটা অন্ধকার ঘরের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে। তার মুখের সামনেই একজন খুব ঝুঁকে তার দিকে তাকিয়ে হিসহিসে স্বরে সে বলে, জ্ঞান ফিরেছে? প্যাটিসের মধ্যে আমি ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছিলাম যে। আসলে খালি পেটে পরপারে পাঠালে তো ভগবান পাপ দেবে। কণ্ঠস্বরের মালিককে গার্গী চিনতে পারে, কেকের দোকানের ছেলেটা। সে আবার বলল, তুমি যখনই তমালিকার খোঁজ নিতে এসেছিলে আমি তখনই বুঝতে পেরেছিলাম যে আমার অতীতের পৃষ্ঠাগুলো কেউ যেন আবার উল্টে পাল্টে দেখছে। আমি তমালিকা, হ্যাঁ, আবার আমি তমাল। আমায় যে নামে ডাকবে সেই নামেই আমার সাড়া পাবে। হ্যাঁ, সেই নামেই। কেন এরকম করছেন আমার সাথে? হ্যাঁ, আমার সাথে এরকম কেন করছেন? কথাটা শুনতেই হাততালি দিয়ে ওঠে ছেলেটি। এই একই প্রশ্ন রঞ্জনাও করেছিল আমাকে, আর বাকি 5 জনও করেছিল। ওরা অতি সযত্নে আমার ক্যারিয়ারের 12টা বাজিয়ে দিয়েছে। আমাকে বাধ্য করেছে ওই ট্রাফিক সিগন্যালে ভিক্ষা করার জন্য। নবজাতকের বাবা মার থেকে টাকা তোলা কতটা অসম্মানের কোনো ধারণা আছে? হ্যাঁ, কোনো ধারণা আছে আপনাদের? আমাদের জন্য সকলের চোখে শুধু একরাশ ঘৃণা, একরাশ ঘৃণা। আপনার কথাগুলো সত্যি, কিন্তু আপনিও তো ভূতের উপস্থিতি দেখিয়ে মিথ্যেকে সত্যি করে সবার সামনে এনেছিলেন। শোনো, খবরের কাগজে ভুরি ভুরি মিথ্যে খবর থাকে, তার বেলা তো কিছু হয় না। হ্যাঁ, আমি বললেই দোষ। গার্গী চুপ করে যায়। আমি আর আমার কিন্নর ভাই বোনেরা মিলে যে কাজটা বেছে নিয়েছিলাম তাতে তো কারো ক্ষতি করিনি। করেছিলাম ক্ষতি? সমাজ আমাদের ছুঁড়ে ফেলে দিলেও আমরা তো নিজেদের মতো করে বেঁচে থাকার একটা চেষ্টা করেছিলাম, কিন্তু সেখানেও তোমাদের অসুবিধে। বাহ, আরে সমাজ, বাহ, লোক লাগিয়ে আমাদের মার খাওয়ালো ওই রঞ্জনা আর ওদের টিম। মৌমিতা সেদিনকে ওদের সঙ্গে ছিল না, ভাগ্যিস ছিল না, না হলে ওকেও এতদিন আমি শেষ করে দিতাম।
গার্গী দেখে তমালিকার হাতে চকচক করছে একটা খুর। ভয়ে আর্তনাদ করে ওঠে সে। আমি মারবেন না। তুমি অনেক বেশি জেনে ফেলেছ গার্গী। আমি রঞ্জনাকে শেষ করার পর নিজেকেই কথা দিয়েছিলাম আর কোনোদিন রক্ত নিয়ে খেলবো না। কিন্তু কি বলতো, রক্তের নেশা বড় মারাত্মক। হ্যাঁ, এই যে তুমি সবটা জেনে গেলে, তুমি আরো কাউকে জানাবে? হ্যাঁ, জানাবে, আমি জানি। হয়তো জানিয়েও এসেছো, কিন্তু তাহলে আমি জীবনের যে স্বপ্ন ছোট থেকে দেখে এসেছি সেটা আবার সমাজের বাহুপাশে পিষে যাবে বরাবরের মতো। হিজড়ে বলে তো আইন আমাকে ছেড়ে দেবে না। হেল্প, বাঁচাও। এখানে কেউ আসবে না, সোনা, কেউ আসবে না। গালের ওপর খুঁটটা একবার বুলিয়ে ঠোঁট দিয়ে বিশ্রী ইঙ্গিত করে সে বলে, বেশি ব্যথা লাগবে না, না, একদম বেশি ব্যথা লাগবে না। তুমি জানো ওই ঘটনার পর আমাদের বাকি সঙ্গীরা কোথায় আছে? সেই সিগনালে হাতে তালি দিয়ে টাকা রোজগার করছে। আমার জেদ ছিল আমি ওইভাবে কোনো 3 পয়সা রোজগার করব না। যারা আমার স্বপ্নটাকে 2 হাতে ধ্বংস করে দিয়েছে তাদের হাত দুটো আর কারো স্বপ্নকে যাতে ভেঙে দিতে না পারে, তার জন্য আমি প্রথমে তাদের স্বপ্নটাকেই শেষ করে দিলাম। ওদের চ্যানেল বন্ধ হয়ে গেছে। আমি জানি তুমি যেভাবে গন্ধ শুঁকে এসেছো, ঠিক সেভাবে পুলিশও একদিন আমার কাছে পৌঁছে যাবে। আর তার জন্যই তোমাকে শেষ করার পর মৌমিতাকেও যে শেষ করা দরকার। আর তারপর নতুন দেশ, নতুন বেশ। ধারালো অস্ত্র এবার গলার একেবারে কাছে নামিয়ে নিয়ে এসেছে তমালিকা। একটু পরেই চামড়া কেটে বসে যাবে সেটা। গার্গী চোখ বন্ধ করে নেয়। মায়ের মুখটা চোখের সামনে ভেসে ওঠে। কেউ জানবে না ও এখানে পড়ে রয়েছে। 5-6 দিন পর ফুলে ওঠা মৃতদেহটা কেউ হয়তো আবিষ্কার করবে। সিরিয়াল কিলিংয়ের যে সূত্র গাঁথা হয়েছিল তার মালায় আরেকটা খুন যুক্ত হবে। পুলিশ পঙ্কজদাকে হেনস্থা করবে, আর কয়েকদিন অনেক খোঁজাখুঁজি হবে এবং শেষে অমীমাংসিত কেসটা পুলিশের একটা ফাইল হয়ে পড়ে থাকবে কোনো একটা থানায়। একটা শব্দ, আর তার সাথেই গার্গীর চোখে মুখে একটা গরম তরল ছিটিয়ে পড়ল। প্রথমে ভেবেছিল ওর গলায় বোধহয় খুঁটটা চেপে বসে গেছে, কিন্তু ব্যথা অনুভূত না হওয়ায় চোখ খুলে দেখে তমালিকার শরীরটা ওর পাশে পড়ে আছে। বাঁ হাত ধরে কুঁকড়ে শুয়ে আছে শরীরটা। মরেনি, চিন্তা নেই। কণ্ঠস্বর কানে আসতেই সেদিকে তাকিয়ে দেখে পঙ্কজদা ওর দিকেই তাকিয়ে। পঙ্কজের পেছন থেকে আরেকজনকে দেখতে পায়। ইন্সপেক্টরের হাতে ধরা রিভলভার থেকেই একটা গুলি বেরিয়ে তমালিকাকে জখম করেছে। গার্গীর গলা নিচের দিকটা সামান্য জ্বালা করছে। পঙ্কজ ওকে ধরে নিয়ে বেরিয়ে আসে বাড়ির ভেতর থেকে। আমরা আগে হাসপাতালে যাব, তারপর বাকি কথা। আর ওকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। ওর যোগ্য শাস্তি আইন ওকে দেবে। কাঁধে একটা মৃদু চাপ দিয়ে পঙ্কজ বলেন, গ্রেট ওয়ার্ক গার্গী, কিন্তু নিজের জীবন বাজি রেখে কেউ এভাবে কাজ করে? মনে রাখবে, তুমি তো পুলিশে কাজ করো না, তুমি একজন রিপোর্টার, ঠিক আছে? আমরা তো সমাজের চতুর্থ স্তম্ভ পঙ্কজদা। মৃদু হাসেন পঙ্কজ। তমালিকাকেও পুলিশ বের করে নিয়ে এসেছে। যন্ত্রণায় কুঁকড়ে গেছে তার চোখ মুখ। ওকে পুলিশ জিপে বসিয়ে রওনা দিচ্ছিল হাসপাতালের পথে। অন্ধকারে ওর চোখ যেন জ্বলছিল, আর একটা প্রশ্নের উত্তরই যেন জানতে চাইছিল, কেন সমাজ আমাদের সঙ্গে এমন করলো? কেন? আমাদের কি দোষ ছিল? কি দোষ ছিল আমাদের? কোনো উত্তর নেই এই প্রশ্নের। কাঁধের ব্যাগটা একবার দেখে নেয় গার্গী। ওই আজকের হিরো। মনে মনে ভাবে, মৌমিতার সঙ্গে দেখা হওয়া থেকে কেকের দোকানে তমালিকার সঙ্গে কথা হওয়া পর্যন্ত পুরো সময়টা পঙ্কজদা ছিলেন মৌন দর্শক। তমালিকা ওর মোবাইলটা ফেলে দিলেও জানতে পারেনি গার্গীর ব্যাগে একটা লুকোনো ক্যামেরা থাকে।
যেটা সে যে কোনো গোপনীয় জায়গায় যাওয়ার আগে অন করে দেয়। বিপদ বুঝলেই SOS বোতামে চাপ দিলেই লাইভ টেলিকাস্ট দেখা যায়। সেই ক্যামেরাই আজকে বাঁচিয়ে দিয়েছে তার জীবন। একটা কথাই শুধু মাথায় ঘুরছিল তার। কলেজের অধ্যাপকরা বারবার বলতেন, মিডিয়া ইজ দ্য ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি। অর্থাৎ সমাজের চতুর্থ স্তম্ভ হল মিডিয়া। আজ কাহনে শুনলেন অনিন্দিতা নাথের কাহিনী চতুর্থ স্তম্ভ। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্পতে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কাইন্ডলি। গার্গীর ভূমিকায় কাব্যশ্রী, গৌতম, সিদ্ধার্থ, মৌমিতার চরিত্রে অলিভিয়া, রঞ্জনা, অপরূপা, বয়স্ক ভদ্রলোক সুদীপ্ত এবং পঙ্কজদার ভূমিকায় অর্পণ কুমার শর্মা, তমালিকা ও তমালের চরিত্রে সমাপন মিশ্র। গল্প পাঠে আবহ ও সমগ্র পরিচালনায় আমি আরজে অর্ণব। গল্পটা কেমন লাগলো যদি কমেন্টে জানান তাহলে খুব ভালো লাগবে। আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরবে কাহন।